আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু, ক্ষমতা ফিরে পেতে একই চাল চাললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কিন্তু আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আপনারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে দেশে এবার কি ঘটতে চলেছে। আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সবকিছুই কিন্তু প্রমাণ সহকারে দেখে দেওয়া হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয় লেবার পার্টি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক আইপিওতে বিষয়টি নিয়ে নালিশ করে, তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে, অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকা বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মানে ইদ্যুৎ কাল তো 3 মাস আছে, এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? বরং যেগুলো ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে। For the government of Bangladesh, and it also shows the value. ঠিক নির্বাচনের আগেই বড় ধরনের সংকটে পড়ল বাংলাদেশ। আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত জানতে চায় বিশ্বের একাধিক দেশ। That officials of the former government মূলত আওয়ামী লীগকে নির্বাচনে আনতে প্রথম চাপ বাড়াচ্ছে দিল্লি। এমনকি বিশ্বের একাধিক দেশের সাথে যোগাযোগ করছে দিল্লির এজেন্টরা। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, পূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়বো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটা থেকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষণটা কি বলতে আগে সেই ভিডিওটি দেখে নেবো, তারপরেই কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে করা ভিডিওটি দেখতে থাকে। আমেরিকা যখন উপদেষ্টা খলিলুরকে তলব করে আমেরিকা যাওয়ার জন্য, তখনই ভারতে নড়েচড়ে বসে। কেন নড়েচড়ে বসে? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের পরিস্থিতি দেখে। আমেরিকা এখন বিশ্বের প্রত্যেকটা জায়গায় গোলযোগ সৃষ্টি করে দিয়েছে এবং গৃহযুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছে এবং এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে এবং যে কোনো মুহূর্তে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। তাই সাত ব্লককেও কিন্তু আমেরিকা টার্গেট করে রেখেছে। সে কারণেই যখনই খলিলুরকে আমেরিকা তলব করেছে যাওয়ার জন্য, তখনই ভারত বুঝতে পেরেছে যে ভারতের চিকেন নেক নিয়েও কোন একটি খেলা হতে পারে খলিলুর বাংলাদেশে আসার পরে। হয়তোবা আমেরিকা খলিলুরকে দিয়ে একটি বার্তা দিয়ে দিয়েছে, সেই বার্তা খলিলুর বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে পৌঁছে দিবে। কি বার্তা হতে পারে? কারণ ডক্টর ইউনূস যদি এখন ভারতের সাথে ছোট স্কেলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে পারে, তাহলে নির্বাচন বানচাল হয়ে যাবে এবং জামাত এবং ডক্টর ইউনূসের যে আশাকাঙ্ক্ষা আছে সেটা পূরণ হবে। ডক্টর ইউনূস আরো অনেক বছর ক্ষমতায় থাকতে পারবে এবং জামাতও সেই ক্ষমতা ভোগ করতে পারবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে এবং এনএসএর প্রধান অজিত দোভালের কাছেও গোয়েন্দা রিপোর্ট আছে। সে কারণে চিকেন নেকের আশেপাশে ভারত এখন আরো বেশি অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে। সেনা আরো বেশি সে সকল জায়গায় মোতায়েন করছে এবং সেনা ছাউনিও গড়ে তুলছে এবং বিভিন্ন ড্রোন বলেন, ট্যাঙ্ক, সকল কিছু মজুত করছে। কারণ এই খলিলুর বাংলাদেশে আসার পরে ডক্টর যদি প্ল্যানিং করে যে কোনো একটি ঘটনা সৃষ্টি করে ওই চিকেন নেকের মধ্যে এবং চিকেন নেক স্টেবল না থাকতে দেয়, তাহলে কিন্তু যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যেতে পারে। আমেরিকা যেটা চাচ্ছে সেটা কিন্তু হয়ে যাবে। সে ভয়ে কিন্তু ভারত সকল প্রস্তুতি আগাম নিয়ে নিচ্ছে, কারণ আগাম প্রস্তুতি নিয়ে নিলে যেটা হওয়ার আশঙ্কা থাকে সেটা আর হয় না। এখন বাংলাদেশের পক্ষ থেকে কোনো অ্যাক্টিভিটিকে আদৌ চিকেন নেকের আশেপাশে দেখানো হয়েছে? এখনো কিন্তু দেখানো হয়নি। খলিলুর আসার পরে কিন্তু বোঝা যাবে আমেরিকা খলিলুরকে কি বার্তা দিয়েছে, সেই বার্তা ডক্টর ইউনূসকে দেওয়ার ফলে ডক্টর ইউনূস কি করছে। কিন্তু এটা সত্য, ভারতের সাথে বাংলাদেশের যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেটা আরো বাড়তে পারে। এটা হচ্ছে মেইন কথা। যদি তারেক জিয়াও যদি প্রধানমন্ত্রী হয়, প্রধান নির্বাচনের ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাও বাড়তে পারে। কারণ আমেরিকা তারেক জিয়াকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে ভারতের উপর চাপ প্রয়োগ করার জন্য। কারণ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পাগলাটা স্বভাবে। সে যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে অস্বস্তি তৈরি করে রাখবে। সেটা এই ডোনাল্ড ট্রাম্প এনজয় করে। ভারতকে যতই চাপ প্রয়োগ করছে ততই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মজা পাচ্ছে। সে কারণেই দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন 50% শুল্ক আরোপ করে দিয়েছে ভারতের উপর। কোথায় 50% ছিল, এখন 500% হয়ে গিয়েছে। চিন্তা করুন, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমি আগেই বলেছিলাম যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। এই নরেন্দ্র মোদী কি না করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, যাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়। এই নরেন্দ্র মোদী যারা ভক্ত ছিল তারাও কিন্তু পূজা করেছে ডোনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট হয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ভারতের জন্য ভালো, নরেন্দ্র মোদীর সাথে খুব ভালো সম্পর্ক, ভালো বন্ধু। এখন কি বাসটা মেরেছে ডোনাল্ড ট্রাম্প? শুধু ইন্ডিয়াকে ডাইরেক্টলি বাস মারে নাই, ইন্ডিয়ার আশেপাশে সীমান্তের মধ্যে আনস্টেবল করানোর জন্য বাংলাদেশকে উস্কিয়ে দিচ্ছে, পাকিস্তানকে উস্কিয়ে দিচ্ছে। এগুলো করে করে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে। ভারত যদি কোনো রকম এখন পাকিস্তানের সাথে বড় যুদ্ধে জড়িয়ে যায়, বাংলাদেশ উস্কিয়ে দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাই দিবে। দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে দিয়ে ভারতকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে ফেলার জন্য আমেরিকা বসে আছে। কিন্তু ভারত ঠান্ডা মাথার খনি এবং চাণক্যনীতি রাজনীতি করার কারণে ভারত সকল কিছু বুঝতে পারছে। সেই কারণে তারা বাংলাদেশের আশেপাশে যত সীমান্ত আছে চিকেন একশো সকল জায়গায় প্রস্তুতি নিয়ে বসে আছে এবং পাকিস্তানের আশেপাশে সীমান্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। কারণ ট্রাম্প যে ভিতর থেকে খেলছে, আমেরিকা যে ভিতর থেকে খেলছে, আরো আগে থেকে ভারত আঁচ করতে পেরেছে। এখন আরো ক্লিয়ার হয়ে গিয়েছে যখন খলিলুরকে আমেরিকা তলব করেছে। কারণ খলিলুরকে দিয়েই কিন্তু ডক্টর ইউনূসকে পাত্তা দিয়ে
আমেরিকার যে স্বার্থ আছে সেটা ডক্টরসকে দিয়ে হাসিল করানোর চেষ্টা করছে। ডক্টরসেরও স্বার্থ আছে, যদি ছোট স্কেলে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় নির্বাচন হবে না। আমেরিকার স্বার্থ আছে, ছোট স্কেলে যুদ্ধ তৈরি হলে এদিক দিয়ে পাকিস্তান আক্রমণ করা শুরু করে দিবে, বাংলাদেশ এবং পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধ চলবে। তখন ভারতের অবস্থা কাইল হয়ে যাবে, অর্থনীতি দুর্বল হয়ে যাবে। তখন আমেরিকা ভারতকে প্রেসার দিয়ে বলবে রাশিয়ার সাথে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি করা যাবে না, এবং এখন যে তেল এবং আরো বিভিন্ন জিনিস আমদানি করা হচ্ছে কোনো কিছুই আমদানি করা যাবে না। তাহলে এক দিলে দুই পাখি, একে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে চাপে রাখতে পারবে এবং আমেরিকার যে স্বার্থ সেটাও হাসিল হবে। অন্যদিক দিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারবে। তখন একটা প্রভাব বিস্তার কিভাবে হবে? প্রভাব বিস্তার হবে যখন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, তখন কিন্তু অর্থনীতিতে রাশিয়া একটু দুর্বল হয়ে পড়বে। ভারত কিন্তু তেল কিনে অর্থনীতি অনেক সাপোর্ট দিচ্ছে রাশিয়াকে, সেদিক দিয়ে সাপোর্টটা পাবে না। তখন কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার কষ্ট হবে, এক দিলে দুই পাখি মারা হয়ে যাবে। এই খেলাটা অনেক আগে থেকে কিন্তু আমেরিকা খেলতে চাচ্ছিল, কিন্তু কোনো রকমে ভারত মানছিল না। কারণ ভারতের সবচেয়ে পুরনো বন্ধু এবং সবচেয়ে পরীক্ষিত বন্ধু হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে ভারত বেমানি করতে পারবে না, বরং বেমানি না করে ভারত যুদ্ধের দিকে আগাবে, তারপর রাশিয়ার সাথে বেমানি করবে না। পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে যে তারা তাদের বন্ধুর সাথে বেমানি করে না, এটা সত্য কথা, এটা পরীক্ষিত বন্ধু তারা। এক হচ্ছে রাশিয়া, দুই হচ্ছে ভারত, বা একে ভারতকে ধরতে পারেন, দুই রাশিয়া। এটা রিয়েলিটি, আপনারা ইতিহাস ঘাটেন, এরা তাদের বন্ধুর সাথে বেমানি করে না। ডাইরেক্টলি শত্রু হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বন্ধুত্ব খুব ভালো সম্পর্ক, ডাইরেক্টলি বেমানি করবে না। তাই রাশিয়ার সাথে এখনো বেমানি করছে না, সকল কিছু ফেস করছে। আমেরিকা 500% শুল্ক ফেস করছে, ভারতের বাংলাদেশ ফ্রন্টের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে, পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা ফেস করছে, চীনের সাথে একটা যুদ্ধ অবস্থা ছিল ওটাও ফেস করেছে, কিন্তু রাশিয়ার সাথে বেমানি করে না। রাশিয়া ভারতের সাথে বেমানি করবে না। তাই আমেরিকা যতই প্রেসার ক্রিয়েট করুক, যতই কিছু করুক, রাশিয়ার সাথে সম্পর্ক অটুট থাকবে, বেমানি করবে না। কিন্তু আমেরিকা চাচ্ছে বেমানি করানোর জন্য, ভয় ভীতি দেখিয়ে, অর্থনীতি দুর্বল করে, দুই ফ্রন্টে যুদ্ধ লাগিয়ে এবং সেভেন সিস্টার্স ভেঙে ফেলবে, এগুলোর ভয় দেখিয়ে ভারতকে অনেক আগে থেকে নরম করার চেষ্টা করছে। কিন্তু ভারত নরম হচ্ছে না, কারণ ভারতের জনগণ হুজুগে না, ভারতের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, সরকার বিরোধী আন্দোলন এগুলো করাতে পারে না এই আমেরিকা। সে কারণে আমেরিকা এই ধরনের পন্থা অবলম্বন করছে। তাই এই ধরনের পন্থা অবলম্বন করা ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক দেশকে কোন রকম কোণঠাসা করতে পারবে না। কারণ রাশিয়া ভারতের খুব খারাপ সময়ে এগিয়ে এসেছিল, আগো সামনেও আসবে, এবং রাশিয়ার খারাপ সময়ে ভারত আগে এগিয়ে গিয়েছিল, সামনেও যাবে। তেল কিনেও বন্ধ হবে না, অর্থনীতিতে সাপোর্ট দেওয়া বন্ধ হবে না, বরং ডোনাল্ড ট্রাম্পের পতন অনিবার্য, আমেরিকার পতন অনিবার্য। কারণ আমেরিকা বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে এরকম যুদ্ধের ফ্রন্ট তৈরি করে ভয়ভীতি দেখে তাদের স্বার্থ হাসিল করছে, প্রত্যেকটা দেশকে ধ্বংস করে দিয়েছে। মিডল ইস্ট বলেন এবং রাশিয়ার মতো দেশকে অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, সাত ব্লক ঢুকে এখন সাত ব্লকের মধ্যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। নেপালের অবস্থা খারাপ, এখন ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য বসে আছে, চাইনাকে ভয়ে হাত দিতে পারছে না, নাহলে চাইনাকে অনেক আগে খেয়ে দিত। এটাই হচ্ছে আমেরিকার আসল চরিত্র। আমেরিকার আসল চরিত্র মানুষ জানার পরও দালালি করে। আমেরিকার চরিত্রের সাথে পাকিস্তানের চরিত্র অনেকাংশে মিলে যায়। পাকিস্তান মুসলিম কান্ট্রি হলো, কারণ পাকিস্তান অনেক আগে থেকে আমেরিকার দালাল, আর সেই আমেরিকা এবং পাকিস্তানের দালালি করছে বাংলাদেশের এখন ডানপন্থী যে সকল রাজনৈতিক দল আছে তারাই। এটাই হচ্ছে বাস্তবতা। নাহলে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, কিছু নেই এখন বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশে এখন শেখ হাসিনার আমলে 1200 টাকার গ্যাস সিলিন্ডার এখন 3000 টাকা দিয়ে নাকি পাওয়া যাচ্ছে না। বাজারে যান হাহাকার চলতেছে। যে টাকা যে সময় শেখ হাসিনা ছিল তখন সবজির দাম যেটা 50 টাকা ছিল সেটা এখন 150 টাকা 200 টাকা। তেলের দাম দেখেন কি পরিস্থিতি বাংলাদেশে। শিক্ষা খাত, চিকিৎসা খাত, প্রশাসনিক খাত, সকল খাত ডিস্ট্রয় করে দিয়েছে এটা একটু সরকার। কেন ডিস্ট্রয় হয়েছে? একমাত্র পাকিস্তান এবং আমেরিকার দালালি করার কারণে। আরো যদি দালালি করে আরো ধ্বংসের দিকে চলে যাবে এই বাংলাদেশ, কেউ রক্ষা করতে পারবে না। কারণ ভারত অন্তত মন্দের ভারত ছিল, বাংলাদেশের এরকম ডিস্ট্রয় হোক ভারত কখনো চায়নি। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ভারতকে এখন গালাগালি করা হচ্ছে, ভারত বিরোধিতার রাজনীতি করা হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানকে খুশি করার জন্য। এটা হিতে বিপরীত হয়ে গিয়েছে। কথা বোঝেন নাই? কারণ ভারত বাংলাদেশে চুষে বসে খায়নি, হয়তো ভারত দাদাগিরি দেখিয়েছে, কারণ বাংলাদেশ ছোট রাষ্ট্র, যাতে বাংলাদেশ ভারতের উপর যে কথা বলতে না পারে সেটাই চেয়েছে। সেটা সকলেই চাইবে। ঘরের মধ্যে বড় ভাই সবসময় চাই ছোট ভাইকে শাসন করতে। তার মানে এই না যে বাংলাদেশকে চুষে বসে খাবে, বাংলাদেশ দখল করবে। ভারত কখনোই চায়নি বাংলাদেশ দখল করতে, বরং পাকিস্তান এখন বাংলাদেশকে দখল করার জন্য চেষ্টা করছে, আবার এক করে ফেলতে চাচ্ছে। আর আমেরিকা বাংলাদেশকে আনস্টেবল করে দিয়েছে। আর বাংলাদেশে হুজুগে বাঙালি, তারপরও কিছু অংশ এখন পাকিস্তান আর আমেরিকান দালালি করছে। একেবারে ধ্বংস হওয়া পর্যন্ত বাংলাদেশ তারা চুপ হবে না। ভারত ভারতের জায়গায় থেকে যাবে, বরং আমরা ধ্বংস হয়ে যাবো। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছেন সব ঠিক আওয়ামী লীগের ওই কথাটা এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আজকে এক সংবাদ সম্মেলন করেছে। তারা কেমন নির্বাচন চায় সেটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যার মধ্যে তারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এই শব্দগুলো যখন নাকি আওয়ামী লীগ আমলে উচ্চারিত হতো, তার মানে হচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য দলকে অন্তর্ভুক্ত করো, এটা পরিষ্কার ছিল। এই জন্য যখনই তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতো, তখনই আওয়ামী লীগ সরকার রিয়াক্ট করতো। এখন দেখেন তারা সেই একই সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এখন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে। সেই ব্যাখ্যা বলছে যে সকল সমাজের সব শ্রেণী পেশার মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারে। আর আগে ছিল সব দলের অংশগ্রহণ, এবং সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে প্রশ্ন রাখার পর তারা এর ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা দেখেন, শোনেন, খুব অদ্ভুত। বলছেন যে আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। এখানে কোথায় আওয়ামী লীগ নেই এখানে, বা অন্যান্য দল কোথায়? সব কোনো দলেরই কথা না। তার মানে হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। এটা কিন্তু আওয়ামী লীগও বলতো, যে তারা বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আমরা বুঝি যে ভোটারদের অংশগ্রহণ, দলের অংশগ্রহণ না। ঠিক আওয়ামী লীগের ওই কথাটা এখন প্রয়োগ করছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা ওই আওয়ামী লীগের আগের যে ব্যাখ্যাটা তারা দিত, সেই ব্যাখ্যাটা এখন ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমারা আগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ
নির্বাচন বলতে যেটা বোঝাইতো সব দলের অংশগ্রহণ। দেখেন প্রেক্ষাপটটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেল, যে এখন আর আওয়ামী লীগের নাম ইউরোপীয় ইউনিয়নও নিচ্ছে না, শুধুমাত্র মিনমিন করে ওই ভারত বলার চেষ্টা করে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তো সেটা আজকে ইউরোপীয় ইউনিয়নও বলছে। তো এখন কি ভারত যা বলে ইউরোপীয় ইউনিয়ন কি তাই বলে? তাই যদি হয় তাহলে কিন্তু ভারতের ব্যাখ্যাটা আর ইউরোপীয় ইউনিয়নের ব্যাখ্যা যদি এক করা যায়, তাহলে ভোটারদের অংশগ্রহণ, মানে ভোটাররা যাতে নির্বাচনে ভোট দিতে পারে। এখন ভোটারদের তো একটা অংশ তারা নৌকায় ভোট দেয়, তারা কোথায় ভোট দেবে এই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা নেই। এই ব্যাপারে অন্য একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণের উপর জোর দিতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পর্যবেক্ষক দলের প্রধান তিনি বলছেন, আমরা জানি দলের নিবন্ধন একটা ইস্যু এবং জাতীয়ভাবে বিরোধের মীমাংসা এবং রূপান্তরকালীন বিচারের বিষয়টি এখানে ঐতিহাসিকভাবে জটিল বিষয় বলেও আমরা জানি। মানে তার কথা হলো যে একটা পরিবর্তন ঘটছে, একটা রূপান্তর ঘটছে। এই সময় একটা অংশের মানে বা একটা দলের নিবন্ধন নেই এবং এইটা একটা বড় একটা বিরোধের বিষয়। এই বিষয়টাকে তারা আর এখন কাউন্ট করছে না। অর্থাৎ একটা গণঅভ্যুত্থানের পরে পরাজিত শক্তি যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণ করবে দল হিসাবে, এইটা তাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না। সেই কারণে তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ওই আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতেই হবে, যেটা আগে বলতো বিএনপি বা জামাতের অংশগ্রহণ থাকতেই হবে, সেই বিষয় থেকে কিন্তু সেই সাবজেক্ট থেকে তারা সরে আসছে। বলছে আমরা জানি, আমরা এসব ইস্যুতে কোনো মন্তব্য করছি না, তবে নির্বাচন ভোটার উপস্থিতির মতন বিষয়ে এসবের কি প্রভাব সেদিকে আমরা নজর রাখবো। সুতরাং নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি, অবশ্য আমরা সেটা জানি এবং সেটাকেও বিবেচনায় নেব, অর্থাৎ ভবিষ্যতে বিবেচনায় নিয়ে নেব। তার মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা সবাই এখন মোটামুটি বুঝে গেছে যে না, আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করতে গেলে এটা আর ওই অর্থে আর অংশগ্রহণমূলক নির্বাচন থাকবে না, এটা আর একটা বিরোধের ক্ষেত্র তৈরি হবে। সুতরাং তাদের ধারণা যে যারা আছে এখন অন্তত তারা যাতে সবাই একটা ভালো নির্বাচন করে, ভোটার পার্টিসিপেশনটা যাতে থাকে, একটা নির্বাচিত সরকার যাতে দেশ পরিচালনা করে। আপাতত এইটুকুর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন তাদের কার্যক্রম বা তাদের চিন্তা ভাবনাটা সীমাবদ্ধ রেখেছে। দর্শক, ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি, যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায়, প্রিয় দেশবাসী আমার, আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা, জীবনের নিরাপত্তা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো, সে আত্মবিশ্বাস আমাদের আছে। আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা, এই বিজয়ের যাদের জন্য বিজয়, সেই মুক্তিযোদ্ধা, তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা। কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী লীগ যেতে পারবে না, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না। আমাদের বলে আমরা নাকি হত্যা করেছি, আমি তো হত্যা করি নাই, হত্যা করেছি ইউনুসের এই চালা চামুন্ডারা, জঙ্গিরা, যাদেরকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে, এটা আমি হলপ করে পড়তে পারি। এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে বের করা হয়, তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী। কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে। জন্মেছি একবার, মৃত্যু হবে একবার, প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন। তবে ভাবি নেই যে আমাকে দেশ থেকে জনগণ থেকে দূরে যেতে হবে, সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল, কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন। কিন্তু যত দূরেই থাকি, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সাথেই আছি, আপনাদের কাছেই আছি। সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি, চিন্তা করি, এবং আমি ভবিষ্যতে কি করব সেই চিন্তাও এখন করে রাখছি। গৃহহীন মানুষদের ঘর দেওয়া, যত নির্যাতিত পরিবার, যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের জীবন মান আবার উন্নত করা, সবকিছু যেন ফিরে পান সেই ব্যবস্থা করা হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না, তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে। যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে, তারা যেন তাদের মর্যাদা ফিরে পায়। চাকরিহারা, সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা, তারা যেন আবার স্ব জায়গায় স্ব চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায়। এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে, ন্যায় বিচার যাতে তারা পায়, সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো, এই বিশ্বাস আমাদের আছে। এই সমস্ত অত্যাচারী নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না। তারা নির্বাচন করতে যাচ্ছে, কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগ তারা নির্বাচন করতে দেবে না। হ্যাঁ, 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে, 2024 সালে বিএনপি বা জামাত এরা তো নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে নয়, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিশ্চিত করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেটা ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024 নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে।
করেছে, আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা যদি ইলেকশন করতে চাই, আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো, ঠিক আছে। গণতন্ত্রে যদি বিশ্বাস করে তো জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে, এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ, এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কিনতে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কারণ জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে। আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, এখানে কোনো বিচার নাই, আইনের শাসন নাই। যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে, এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে, সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে, যে স্বীকার করে, পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকেই আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয়। থানা পোড়ানো, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা, জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, থানা পুড়িয়ে দেওয়া, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই হিরো। ধ্বংসাত্মক কাজ যারা করতে পারে তারাই হিরো। আর আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে। সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। একের পর বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কেউ বাদ নাই, সবার উপর অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, মাস্তানি চলছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে মামলা দিয়ে ঘর ছাড়া করে দিয়েছে। সেই আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের বহু নেতা, ছাত্র নেতা, এদেরকে যারা হত্যা করেছে, ছাত্রলীগের কর্মীদের হত্যা করেছে, সেই হত্যাকারী, খুনি, এদেরকে আজকে প্রতিষ্ঠিত করেছে। আর তারা আজকে হিরো হয়ে গেছে। সংবিধান লঙ্ঘন করে ইউনূস ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখানে মানুষের কোনো মর্যাদা নেই, মানুষের জীবন মান একেবারে শেষ, মাথা পিছু আয় কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে। কিন্তু যারা সেই ইউনূসের জুলাই হিরো আর যারা এই আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও হত্যা করেছে, তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং আপনারা দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, কত বিভৎসভাবে মানুষকে হত্যা করছে। আজকে আমার নামে অপপ্রচার চালিয়ে ইউনূস, তার টাকা আছে, সে একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াও ক্রয় করে ফেলে। আমি নাকি শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে নাকি মেরে পুঁতে ফেলেছি আর গুম করেছি। গুম করা মানে কি? যাকে গুম করে সে কি আবার ফিরে আসে নাকি? এখন আমি যাদের গুম করেছি তারা আবার বেশ খেয়ে দিয়ে নাদুস নদুস হয়ে ফিরে এসেছে। আর আওয়ামী লীগের প্রায় 10,000-এর উপর নেতাকর্মীর কোনো খবরই নেই, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নেই, কিচ্ছু নেই। এমনকি এক একটা পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছে, হয়তো শুধু মা বেঁচে আছে। ছাত্রলীগ করা অপরাধ, ছাত্রলীগ নিষিদ্ধ করে কেন? ছাত্রলীগ যে কি দোষ করেছে? ছাত্রলীগ যে দোষ যদি করে থাকে, তাহলে ওই সময় যারা ছাত্রলীগের থেকে সেই মানে মেয়েদের মিছিলে হামলা থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করেছিল, তারাই তো আজকে জুলাই হিরো হয়ে গেছে। তারাই তো কেউ শিবিরের, কেউ এনসিপির, তারা এবার কিন্তু অনেকের ছবি কিন্তু গণভবনে আছে। তখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে মুখে ফেনা উঠতো। এরা যে পয়সার কাছে বিক্রি খেয়ে তারা এখন বেইমানি করে সমস্ত বদনামগুলি ছাত্রলীগের ঘাড়ে দিয়ে তারা এখন হিরো হয়ে গেছে, আর ছাত্রলীগ নিষিদ্ধ। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তাদের এক নেতা, আমাদের ইউনূস সাহেবের একজন হিরোইন, তিনি গেলেন চাঁদা উঠাতে, চাঁদাবাজি করতে যে ধরা খেলো, তাকে কোর্টে প্লেস করা হলো, অ্যারেস্ট করা হলো, রিমান্ডে দেওয়া হলো। রিমান্ড শেষ হওয়ার আগে সে জামিন পেয়ে গেল। তো যারা প্রকাশ্যে স্বীকার করে থানা আগুন দিয়ে পুড়িয়েছে, থানা পুলিশকে পুড়িয়ে মেরেছে, চাঁদাবাজি করে যাচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা সবাই দায় মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু মামলাগুলি যাচ্ছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।